তো বন্ধুরা দেখতেই পারছো এই পাটিটা তুলে রাখছি। আসলে কি বলো তো, দিনের বেলা পেতে রাখি আর বিকেল বেলার দিকে উঠিয়ে রাখি। কারণ কি বলো তো, মানে পাটিটা দিয়ে শুলে না, আমি জানি না এটা কার কী হয়, আমাকে একটু কমেন্ট করে জানিও না কেন এরকম হচ্ছে। মানে পাটিটার মধ্যে রাতের বেলা যখন শুই প্রচণ্ড শরীর চুলকায়। দিনের বেলায় অতটা বুঝতে পারি না, কিন্তু রাতের বেলা শরীর চুলকায়। আর তোমাদের দাদাভাইয়ের পিঠের মধ্যে কি একদম গুড়ি গুড়ি উঠেছে, একদম ঘামাচির মতো। তো এটা পাটিটার জন্য হয়েছে না কি বুঝতে পারছি না। কারণ পাটিটা পাতার যবে থেকে আমরা ইউজ করি পাটিটা, তবে থেকে এরকমটা শুরু হয়েছে ওর পিঠের মধ্যে। তো কেন যে এরকম হচ্ছে, না পাটিটাই ভালো না নাকি, কিন্তু শীতল পাটি বুঝতেই পারছো। পাটিটা আনার পরে আমার কতটা আনন্দ লেগেছিল, কারণ শীতল পাটি করে মরে গেছিলাম যে এই পাটির মধ্যে থাকতে ভালো লাগে। কিন্তু এখন রাতের বেলা মানে করতেই পারি না, তোমার বিছিয়ে শুতেই পারি না। তো যাই হোক, এতে আকাশটা করেছে খারাপ, তাড়াতাড়ি করে এদিকে ঘরটা ঝাড় দিয়ে সমস্ত কিছু আমি এদিকে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আকাশটা একদম খুব গর্জন করছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে। তো ভাবলাম যে এগুলো জামা কাপড়গুলো সবগুলো শুকিয়ে পড়েছে, আর ঝুমঝুম করে যদি বৃষ্টি শুরু হয় একদম থামার নামই নেবে না। তো যার কারণে সবার প্রথমে আগে জামা কাপড়গুলো তুলে রাখলাম। উঠানটাও ঝাড় দিতে হবে। তো আমার কি বলো তো, এই গরমের দিনে সারাদিন রৌদ্রুতে কোনো ব্যাপার না, কারণ কি রৌদ্রটাও দরকার, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকাইতে হয় পুচকুন, না হলে জামা কাপড়গুলো শুকায় না। তো রৌদ্রটাও দরকার, সেরকম বৃষ্টিটাও দরকার। বৃষ্টি রাতের দিকে আসুক ব্যাস, আমার কোনো ব্যাপার না, রাতের দিকে বৃষ্টি আসলে। আবার একটা দিক খারাপ কি বলো তো, আমাদের এদিকে না বৃষ্টি হোক, একটুখানি হাওয়া হোক, কারেন্ট চলে যায়। এটা খুব খারাপ, প্রত্যেকটা গ্রামেই এরকমটা হয়, একটু হাওয়া বৃষ্টি হবে ব্যাস কারেন্ট চলে যাবে। তো এটা কিন্তু শহরে হয় না, দেখো শহরে এই জিনিসটা খুব ভালো। কারেন্ট যাই হোক তাই হোক, যদিও বা যায় আধ ঘন্টার জন্য যাবে, 10 মিনিটের জন্য যাবে, আবার চলে আসবে। আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিচ্ছি, তার একটাই কারণ, বৃষ্টি পড়লে না এই যে আবর্জনাগুলো একদম জলের মধ্যে এমনভাবে চেটকে ধরে থাকবে, তখন আর উঠতেই যাবে না। আর বৃষ্টির মধ্যে উঠান ঝাড় দেওয়াও যায় না, উঠান ভেজা থাকে। আর বৃষ্টি পড়ছে একদিকে ঠিকই আছে, কারণ আমি এমনিতেও বিকালবেলা স্নান করব, কারণ বিকেলের দিকে স্নান করতে গেলে না স্নানটা আমি করি, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। একবার সকালের দিকে করব, একদম সকালে ঘুম থেকে উঠে বাসি কাজটা যা থাকে এগুলো করে তারপরে হচ্ছে স্নান করে নেব। আবার একদম বিকেলবেলার দিকে, শেষ বিকেলটায় স্নান করলে রাত্রিবেলাটা ফ্রেশ থাকা যায়। আর সারাদিন ঘামি রান্না করি, এর জন্য না বিকেলবেলাটা স্নান না করলে ভালো লাগে না। আর এদিকে দেখো বাসনপত্র কতগুলো দুপুরবেলা খাওয়া হয়েছে, সেই বাসনগুলো রান্নার বাসন। তো দুপুরবেলার দিকে এত রৌদ্র থাকে কলেপাটটাতে, তখন আর মাজতেই ইচ্ছা করে না। বাসন মাজতে তো আমি অর্ধেক ভিজেই গেছি। তো যার কারণে স্নান করে নিলাম, স্নান করে এদিকে চলে আসলাম ছেলের জন্য রুটি বানাতে। তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিব, কারণ হচ্ছে ছেলের খিদে পেয়ে গেছে। দুপুরে তো মোটামুটি তখন 12:30 1টা বাজবে, তখন ওকে ভাত খাইয়েছি। তো এখন একটুখানি ভারী খাবার বলতে রুটি খাওয়াবো। তো একটা রুটি খাবে প্রথমে, তো ওকে এই রুটিটা গরম জলে আমি ভিজিয়ে রাখবো। রুটিটা যখন নরম হয়ে যাবে তারপর দুধ দিয়ে কলা দিয়ে মেখে ওকে খাওয়াবো। তো এইভাবেই আমি ওকে বিকেলবেলাটা খাওয়াই। কোনো দিন রুটি দেই, কোনো দিন হচ্ছে মুড়ি দেই, এই সমস্ত কিছু। তো ও রুটিটা ভিজিয়ে রাখছি, একটু ঠান্ডা হবে। তো ততক্ষণে দেখো জেঠিমারা প্রসাদ দিয়ে গেল, ওদের গরুর বাচ্চা হয়েছে, তো যার কারণে পুজো করেছে, তো প্রসাদ দিয়ে গেল। কি বাবা কোথায় গেছে তুমি জানো না? ওইদিকে গেছে। হ্যাঁ, তারপরে কেন বাবা ডাকতেছো তাহলে? বাবা কখন আসবে? বাবা কোন দিকে গেছে সোনা? কোন দিকে গেছে বাবা? ও তাহলে কেন ডাকতেছো বাবাকে? বাবা তো আসবে সময় হলে। বাবা বলো তো মা। মা মা বাবাস মা বলো, মা মা। ঝগড়া করো তো, একটু ঝগড়া করো, আমাকে একটু আদর করো তো শোনা। সাইড করো, ওলে বাবা বাবা। মা কই? মা কই তোমার? মা ও বেশি ছাড়ো বলতেছি, ছাড়ো।
মাসির জন্য তা উঠুন ছুটপুট করিয়া ওই যে পাপা আসছে, পাপা 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 বাঁচাও। পুচকু দেখো এখানে কতটা বোঝে, এদিকে আমাকে বালিশ এনে দিচ্ছে, বলে যে মাম্মাম তুমি এখানে শও, মানে ওর মনের ভাবটা মাম্মাম মাম্মাম মাঝে মাঝে বলে, মানে শও, অত কিছু তো আর বলতে পারে না। তো আমাকে এখানে এখানে বালিশটা এনে দিচ্ছে, আমাকে বলছে যে এখানে শও এখানে শও। তো আমি বলছি যে না তুমি শও তুমি শও, মানে আমি শুলে পরে ও আর কি হচ্ছে একটুখানি খাবে, তো যার কারণে আমাকে এখানে শুতে বলছে। তাহলে দেখো ও কতটুকু বোঝে যে আমাকে শুলে আমাকে মা খেতে দিবে, সেই জন্য আমাকে খেতে দাও। আর এদিকে আমার টিপটা নেওয়ার জন্য পাগল হয়ে এখন আর ও যন্ত্রণায় টিপ পরা যায় না, কারণ আমি টিপ পরলেই বাস ওর লাগবে, ওই টিপটাই ও কপালের মধ্যে দেবে। আমি যতই বলি যে বাবা আমি তোমাকেও টিপ দিয়ে দিয়েছি, তোমাকেও চাঁদ মামা দিয়ে দিয়েছি, ও কিছুতেই মানবে না, ওকে আমার টিপটাই পরতে হবে। তো যাই হোক ওকে আমার টিপটাই পরিয়ে দিলাম। তো ওকে না টিপ পরলে একদম মেয়ে মানুষের মতো লাগে, তো তাই বলছিলাম যে বাবা তোমাকে একদম মেয়ে মানুষের মতো লাগতেছে, মাম্মাম লাগতেছে। আর এদিকে যে মা এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, তো বললাম একটুখানি ধুনো ধরাও, তো ধুনো ধরিয়ে দিলে বাড়িটা একদম ফ্রেশ লাগে, তো সেই জন্য ধুনো ধরিয়ে দিতে বললাম। তো সন্ধ্যা হয়ে গেছে না, পুচকু এখন আমার কাছেই থাকবে, যার কারণে মাই সন্ধ্যাবাতিটা দিচ্ছে। তো এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। মোছো 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 পরিষ্কার করে যাও, যাও মুছো মুছো মুছো, ওই জায়গাটা সুন্দর করে মুছলো, যাও মোছো মোছো মোছো। হ্যাঁ মোছো মোছো, গুড বয়। এই টেবিলটা মোছো, এটা 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 মোছো, হ্যাঁ মোছো। হুম 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 হুম। ওরে বাবা ওরে বাবা, আমার বাবা কত কাজ করে। আর কোথায় মোছবো, আর কোথায় মামাম কোথায় কোথায় মোছে সোনা, এগুলা মোছে। ও হুম 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 হুম। বাপরে আমার বাবাটা কত কাজ করে দেয় আমাকে, কত কাজ করে দেয়। তো বন্ধুরা পুচকুর খাওয়া দাওয়া শেষ, ওকে খাইয়ে দিলাম, ওর জামা প্যান্টগুলো পাল্টে দিলাম, আর মুখটা ভালো করে গরম জল দিয়ে আবারও ধুয়ে দিলাম। সন্ধ্যাবেলায় আবার ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবারও গরম জল দিয়ে ন্যাকড়া চিপে আবার মুছে দিলাম, কারণ এতক্ষণ তো ঘোরাঘুরি করলো খেলাখেলি করলো, সেই জন্য জামা প্যান্ট পুরো চেঞ্জ করে দিলাম, দিয়ে যে এখন ওকে ঘুম পাড়াবো, মশাই টশাই টানিয়ে নিয়েছি দেখো। তো বলো বাবা যে আমি গুড নাইট করে দাও তো বাবা। হ্যাঁ টাটা দিয়ে দাও বাবাই, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা, একটু কিসি করে দাও, কিসি দিয়ে দাও, কিসি না, এরকম করে কিসি দাও তো বাবা, এখানে দাও, দাও দাও দাও। তো বন্ধুরা প্রথমেই বলি, ধর্ষকের কোনো পরিচয় হয় না, জাত হয় না, ধর্ম হয় না। এক কথা বলতে গেলে এগুলো মানুষের মধ্যেই পড়ে না, মানুষের মতো দেখতে ঠিকই হয় কিন্তু মানুষ না, এগুলা পশু। পশু পশুকেও তো বিশ্বাস করা যায়, হিংস্র, আর কি বলবো, কোনো ভাষা নেই বলার। আর সবার আগে বলি এই বিষয় নিয়ে অনেক আগেই আমি ও বলেছিল, কিন্তু যতটা সোশ্যাল মিডিয়ায় আমরা আছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটা করতে পারি যে এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলোর বিরুদ্ধে যতটা পারি এইভাবে প্রোটেস্ট করার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রতিবাদের একটা জোর তোলার। ঘটনাটা ঘটছে কলকাতায় আরজি করের যে বিষয়টা, তোমরা সবাই যেন নতুন করে তো এখানে কিছু বলার নেই। আজকে যে প্রতিবাদী মিছিলটা হচ্ছে বা এতদিন ধরে হচ্ছে, তো এ নিয়ে অনেক অনেক আগে অনেক প্রতিবাদ হয়েছে, এমন না যে হয়নি। একটা সময় একটা করে ধর্ষণ হয়েছে, আর একবার করে প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রতিবাদ হয় আবার সেই জিনিসগুলো ধামাচাপা হয়ে যায়, হয় আবার ধামাচাপা হয়ে যায়। কিন্তু এটা আর কতদিন মেয়ে মানুষরা এইভাবে মানে
লাঞ্ছিত হতে থাকবে বলো? তোমরা ভাবতে পারো একটা মেয়ে নিজের কাজের জায়গা, নিজের কর্মক্ষেত্রে সেখানেই সেফ নেই, তাহলে কোথায় সেফ থাকবে বলো তো? আজকাল বাড়িতেও সেফ নেই। অনেকদিন আগের ঘটনা প্রায় আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটা 6 মাসের শিশু, তাকেও ধর্ষণ করা হয়েছিল তার বাড়িতে এসে তার বাবার বন্ধু। তাহলে বাড়িতেও সেফ নেই, নিজের কর্মক্ষেত্রেও সেফ নেই, কোথাও মেয়েরা সেফ নেই। তাহলে আমরা যে বলি যে আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আদৌ কি আমরা স্বাধীন? আর এই ঘটনা কলকাতায় আজকে ঘটেছে। তো তোমরা বন্ধুরা দেখবে, এর আগে আমাদের উত্তরবঙ্গে ডলি বর্মন নামে এক বোন ছিল, কালিয়াগঞ্জ বাড়ি, উত্তর দিনাজপুরে ছিল। আমাদের উত্তরবঙ্গের এর আগেও 3 থেকে 4টা ঘটনা এরকমটা হয়ে যায়, এই রকম ঘটনাই হয়ে যায়। ডলি বর্মন, জবা, প্রমিলা, এরকম 3 থেকে 4টা বোন সাথেও, 4টা বোনের সাথেও এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেখানেও আমরা নিজেও, যেমন আজকে মৌমিতার যে একটা এরকম ঘটনা ঘটে গেছে, যেমন প্রতিবাদ করছি আমরাও ঠিক তেমনটাই করেছিলাম। কিন্তু আমরা কখনো সেই দিনও এখনো পর্যন্ত এই 4 জন যে মেয়ে ধর্ষণ হলো সাধারণ ফ্যামিলির নৃশংসভাবে, আজও কিন্তু আমরা সেই ধর্ষণকারীকে খুঁজেও পাইনি, ধরতেও পারিনি, তাকে শাস্তিও দিতে পারিনি। তো এই জিনিসগুলো ভাবায় আমাদেরকে যে আসলেও এত বড় একটা অপরাধ করার পর কিভাবে তারা ধরা পড়ছে না বা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না। আজকে দেখো এরকমটা হচ্ছে, হয়তো 2 দিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। যতটা প্রতিবাদের মিছিল হচ্ছে, আওয়াজ গর্জে উঠছে, হয়তো 4-5 দিন থাকবে, তারপরে অটোমেটিক কমে যাবে। কিন্তু যাদেরকে এখনো পর্যন্ত উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না, তারা কি আদৌ শাস্তি পাবে? এটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় আমাদের। আর যারা এরকম করতেছে তারা আরো পার পেয়ে যাবে। আসলে কি, জবা, প্রমিলা, ডলি, এদের সাথে যখন হয়েছিল এই ঘটনাটা, সেমভাবেই ধর্ষণ করা হয়, মেরে ফেলা হয়, একদম খুব জঘন্যভাবে। বলতে গেলেই গা শিউরে উঠবে তোমাদেরকে। তো এগুলো কথা বলতে চাচ্ছি না। তখনকার বেলায় যদি একটা উপযুক্ত শাস্তি দেওয়া হতো সেই কি বলবো, ওই ধর্ষণকারীদেরকে, তাহলে কিন্তু উপযুক্ত শাস্তি দিলে পরে কি হবে, ওই মেন্টালিটি নিয়ে ঘোরে, সেই মেন্টালিটি নিয়ে ঘোরা মানুষদের মনের মধ্যে যতদিন না ভয় একটা কাজ করছে, ততদিন কিন্তু ওরা করেই যাবে বা ওইরকম মেন্টালিটি নিয়েই ঘুরবে। একটু শাস্তিটা হওয়া দরকার, বিচার আমাদেরকে খুব শীঘ্রই দেওয়া দরকার। আমরা বিচার চাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে একের পর এরকম করে, কিছুদিন পর সব কিছু মিটমাট হয়ে যাবে বা ঢাকানো হবে, কি বলে এটাকে, ধামাচাপা দিয়ে বিষয়টাকে স্তব্ধ করবে। সেটা তো হয় না বন্ধুরা। তোমরা দেখবে আমি যেটা বললাম সেটাই হবে। তার কারণ অনেক আছে, মুখ খোলা সব কিছু বলতেও পারি না। তো তোমরা বুঝতেই পারছো আশা করি। একটা মার কোল খালি হয়ে গেল, শূন্য হয়ে গেল। কত কষ্ট করে তাকে ডাক্তারি করিয়েছে, পড়াশোনা ডাক্তার করানোর একটা স্বপ্ন নিয়েছিল। সেই বাবার কথা ভাবো। কথাগুলো শুনলেই তো গা শিউরে ওঠে যে আমি টাকা নেব না, আমি সেলাইয়ের কাজ করে চলেছিলাম, সেলাইয়ের কাজই করব, টাকা নিয়ে আমার মেয়ের আমি, তাহলে তার বাবার কতটা মনে দুঃখ, কতটা কষ্ট চাপা দিয়ে এই কথাগুলো বলছে, ভাবলেই কষ্ট লাগে। আচ্ছা বন্ধুরা, আর 2 দিন আগে মিতু অবশ্য বলেছিল ভিডিওর মধ্যে, কিন্তু 1-2টো কমেন্ট আসছিল যে তোমরা স্বাধীনতা দিবস এইভাবে পালন করছো, এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ সবাই চুপচাপ ছিলাম না। ভিডিওটা ভালো করে যদি দেখলে বুঝতে পারবে যে ও কিন্তু সেই দিনও মুখ খুলেছিল। তো আজকেও মুখ খুলতে বাধ্য হলাম, তার কারণ ঘটনা কিন্তু এরকম কলকাতায় এখন নিউজ মিডিয়ায় দেখছি অনেক এরকমই সবাই বলছে হচ্ছে। আমরা এই জন্যই আজকে মুখ খুললাম যে জিনিসটাকে আরো প্রতিবাদটা আরো বেশি জোর কদমে চলুক, সবাই সজাগ হোক, যে দোষী তার উপযুক্ত শাস্তি হোক, এটাই চাই। আর একটা
কথা আমি না বলেই পারছি না। দেবলীনা ভট্টাচার্য কি নাম জানি না, নামটা আমি টাইটেলটা ঠিক বুঝতে পারছি না একটার। তো উনি বলছিল, আমি একটা খবরে দেখছিলাম, বলছিল যে যে ধর্ষণ করেছে সে তো তাকে এমনভাবে মেরেছে, কত কষ্ট দিয়ে মেরেছে, যদি ধর্ষণকারী তো ধরা পড়ে তাহলে তাকে শুধু ফাঁসি না, ঠিক ওই মেয়েটাকে যেভাবে তিলে তিলে মেরেছে ঠিক তাকেও যাতে এইভাবে মারা হয়। তাহলে যারা এই জিনিসটা শুনবে না যে ওকে এইভাবে মারা হয়েছে, তারাও কতগুলো এরকম রাক্ষস আছে আমাদের পৃথিবীতে, তারাও যাতে ওই জিনিসটা ভেবেই যাতে ভয় পায় যে না, আজকে যদি ধরা পড়া হয় তাহলে তাকেও ঠিক এইভাবে শাস্তি দেওয়া হবে। সেই ভয়টা যেন মনের মধ্যে কাজ করে, তাহলে আমাদের সমাজ ধর্ষণ মুক্ত হবে। এত নোংরা এত মর্মান্তিক ঘটনা থেকে আমরা রেহাই পাবো, সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারবো। তাছাড়া কিচ্ছু করার নেই। এর জন্য জোর কদমে হোক প্রতিবাদ, গর্জে উঠুক এই সমাজ, এটাই চাই। একটা কথা, আমি নিজে একটা ছেলের মা, তাই আমিও বলছি, প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে ছেলে আছে, তাদের মাদের সব থেকে বড় দায়িত্ব তোমাদের ছেলেকে এমনভাবে শিক্ষা দিও যাতে প্রত্যেকটা নারীকে সম্মান করে, রাস্তা দিয়ে যখন যায় প্রত্যেকটা নারীকে ঠিক সম্মানের চোখে যাতে দেখে। সেটাই, এটা আমাদের মাদের দায়িত্ব, আমাদের বাড়ির বোনদের দায়িত্ব। তো যাই হোক, আজ সবাইকে জানিয়ে দাও শেয়ার করে, আর তোমরাও গর্জে উঠো। আমরা না হলেও তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো ইসেতেই আমরা পোস্ট করতেই পারি, আর অলরেডি সবাই করছে। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে সত্যি অনেক প্রতিবাদ হচ্ছে। আর শুধু প্রতিবাদ কি, মানে আমরা চাচ্ছি যে উপযুক্ত শাস্তি হোক তাদের, তাই না? তো সেটা জানি না কি হবে, এটা একটা মনের ভিতরে কিন্তু কষ্ট কোথাও না কোথাও থেকেই যায় যে আসলেও উপযুক্ত শাস্তি তারা পাবে কি না।